বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পাঠ করছি অমিয় বাণী থেকে। ইহার পর 7 মাসের মধ্যে তার সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই। এই 7 মাসের মধ্যে ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল, LMS প্রফুল্লবাবু এবং আমার বিভিন্ন হৃদয় সমপ্রাণ সখা বীরেন্দ্রনাথ রায় মুক্তার তার চরণে আশ্রয় লাভ করেছে। বীরেন তো মুক্তারে ছেড়ে সাধন ভজন এবং তার আশ্রমে গিয়ে অবস্থান করেই অধিক দিন কাটাচ্ছে। 7ম মাসের শেষের 1323 সালে 29শে কার্তিক আমার জীবনেও তার প্রভাব সহসা একদিন অদ্ভুতভাবে অনুভূত হলো। পরবর্তী বাণীর সহিত তার সম্বন্ধন থাকায় সে কথা এখানে বলতে হচ্ছে। এ সময়েও প্রফুল্লবৎ আমার শ্রী রামকৃষ্ণের আর্চনাদি চলছিল। 29শে কার্তিক বাড়িতে এক ঘরে একাই শয়ন করে আছি। রাত্রি 4:30 ঘটিকার সময় স্বপ্ন দেখছি শ্রী শ্রী ঠাকুর আমার পাশে বসে কানের কাছে দীক্ষা মন্ত্র বলে দিচ্ছেন এবং উহা খুব জপ করতে বলছেন। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই বাহির হতে বন্ধুবর বীরেন্দ্র গলার স্বরে আমার নাম ধরে কে যেন ডাকলো। ঘুম ভাঙলে তাড়াতাড়ি বাইরে গেলাম, কিন্তু কোনো লোকজন দেখতে পেলাম না। যা হোক, স্বপ্ন দেখা মাত্র এরূপে নিদ্রাভঙ্গ হওয়ার দীক্ষা মন্ত্র বেশ স্মরণ থাকলো। পরের দিন প্রত্যর্ষে নিকটবর্তী প্রতিবেশীদের নিকট জানলাম যে আমাকে কেহই তারা শেষ রাতে ডাকে নাই এবং বীরেন্দ্র ওই রাতে বাড়িতেই ছিল না। গোপেন্দ্রবাবুদের বাড়িতে গিয়েছিলাম, বেলা 9টার ট্রেনে সেখানে থেকে আসলাম। ইহার পরে ঠাকুরের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। এখানে একটা কথা বলে রাখি, স্বপ্নে ঐরূপ দীক্ষা পেয়েও তাহা আমি নিঃসংশয় চিত্তে গ্রহণ করতে পারি নাই। আমার একেবারে অমূলক চিন্তা মাত্র বলেই উড়িয়ে দিতে পারছি না। এ বিষয়ে কি কর্তব্য তাহা অবধারণ জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ শিষ্য পূজনীয় স্বামী সারণানন্দকে সমস্ত অবস্থান জানিয়ে এক পত্র লিখে তার উত্তর অপেক্ষা করছিলাম। আজকে অমিয় বাণী এখানেই শেষ করলাম। পরবর্তী পাঠে কিছুদিনের মধ্যে দেখা হবে। জয় গুরু।